তো সকলকে ওয়েলকাম করছি আমাদের অ্যাসেট প্রজেক্টের আজকে হয়তো চতুর্থ নম্বর ক্লাস, তাই না? তো আজকে ক্লাসে আমরা মূলত শিখবো একটা ওয়েবসাইট ডিজাইন করার পরে মূলত আসলে সেই ওয়েবসাইটটা কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি এবং সেই সঙ্গে ওয়েবসাইটের ইন্টারনাল কিছু ফাংশনালিটি অ্যাড করার যদি প্রয়োজন হয় সেগুলো কিভাবে অ্যাড করব এবং ফুল ওয়েবসাইটটাকে কিভাবে যেহেতু এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এই পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে নিজেদের ইনফরমেশনগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেই ব্যাপারগুলো আমরা প্রপারলি শেখার ট্রাই করব। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমরা যেহেতু কোনো কোডিং এর সাইডে কাজ করব না, আমাদের ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইমপ্লিমেন্ট করা আছে কিনা এটা আগে চেক করতে হবে। এটা চেক করার অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে একটা বেস্ট ওয়ে হচ্ছে যে ওই ডোমেনের পরে যদি আমরা একটা স্ল্যাশ দিয়ে টাইপ করি wp-admin লিখে যদি আমরা ইন্টারে চাপ দিই, তাহলে কিছুক্ষণ লোড নেওয়ার পরে একটা ইন্টারফেস চলে আসবে, লগইন ইন্টারফেস, যেখানে ওয়ার্ডপ্রেসের যে লোগোটা আছে এই লোগো দেখে আমরা আইডেন্টিফাই করব যে আসলে এই ওয়েবসাইটের মধ্যে অলরেডি ওয়ার্ডপ্রেস সেটআপ দেয়া আছে, নতুন করে আমাদেরকে আর সেটআপ দেওয়ার প্রয়োজন নাই। ওকে, তাহলে এই লোগোটা কার লোগো? ওয়ার্ডপ্রেসের লোগো। আচ্ছা, আমরা যদি ক্লায়েন্টের কাজ করতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমরা তো জেনে গেলাম যেটা ওয়ার্ডপ্রেসের। এখন ক্লায়েন্টের কাছ থেকে কোন ইনফরমেশনগুলো নিয়ে নিলে আমরা এই ওয়েবসাইটের ইন্টারনালি ভিতর থেকে কাজ করতে পারবো, কোন কোন ইনফরমেশন সেটা কিন্তু এখানে দেয়া আছে। খেয়াল করেন, এখানে ইউজার নেমে অথবা ইমেল অ্যাড্রেস, তো এখানে কিন্তু ইউজার নেমও থাকতে পারে, ABCDEFGS এরকম কিছু থাকতে পারে, অথবা ইমেল অ্যাড্রেস থাকতে পারে, আর একটা পাসওয়ার্ড থাকবে। হ্যাঁ, এগুলো ক্লায়েন্টের কাছ থেকে আমাদেরকে চেয়ে নিতে হবে। যদি আমরা কোনো এরকম ফ্রিল্যান্স কোনো প্রজেক্ট পাই, অবশ্যই এই ইনফরমেশন দুইটা ছাড়া কিন্তু আমরা কাজ শুরু করতে পারবো না। পারবো না। তো সাপোজ ধরে নেন আমরা নিয়ে নিলাম, এটা একটা ওয়ে গেল। আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা একটা এক্সটেনশন আছে, হ্যাঁ, এক্সটেনশনের মাধ্যমে এটা কিন্তু সবগুলো ওয়েবসাইটের যে এরকম ইন্টারফেস আসবে ব্যাপারটা কিন্তু এমন নয়। তো অনেকে আছে যারা আসলে ওয়েবসাইটটাকে সিকিউর রাখার জন্য এই wp-admin এটাকে চেঞ্জ করা যায়, ইউআরএলটাকে চেঞ্জ করা যায়, কাস্টম ইউআরএল সেট করে দেয় যাতে আসলে কেউ হ্যাক করতে না পারে, মানে কেউ বুঝতেই না পারে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। হ্যাঁ, এটার আরেকটা সিস্টেম আছে যেটাতে খুব ইজিলি বুঝতে পারবেন। সেটা সিস্টেমটা কি? এটা এক্সটেনশন আছে ওয়াপালাইজার। হ্যাঁ, ওয়াপালাইজার ক্রোম এক্সটেনশন লিখে যদি সার্চ করেন, আর এক্সটেনশন গুলো বলা হয় ওয়েব বেস সফটওয়্যার, হ্যাঁ, টেকনোলজি প্রোফাইলার, ঠিক আছে। এটার মাধ্যমে খুব ইজিলি যে কোনো ওয়েবসাইট, পৃথিবীর যে কোনো ওয়েবসাইট কোডিং বা কোনো ধরনের অ্যাডভান্স লেভেলের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি সেটা ডেভেলপ করা হয় এটা জানতে পারবেন। কিভাবে জানবেন সেটাও দেখাই। এক্সটেনশনটা অ্যাড করার সিস্টেম এরকম, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এটা ডাউনলোড হতে শুরু হচ্ছে, মানে ডাউনলোড হওয়ার পরে এটাকে পিন করতে হয়। জি, গুগলে সার্চ করবেন। এটা যে একটা ওয়েবসাইট কোন ধরনের সিএমএস দিয়ে ডেভেলপ করা হয়েছে এটা জানার জন্য, চেক করার জন্য। আপনি মানে আপনি যদি চেক করে নাই জানলেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা নাকি কাস্টম কোডিং করা, তাহলে আপনি কাজ শুরু করবেন কিভাবে? আপনাকে তো জানতে হবে যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা কিনা। ওকে, তো আমরা সিম্পলি জাস্ট এটাকে কি করব, পিন করে নিব। হ্যাঁ, পিন করলে এখানে ভিজিবল হবে, ঠিক আছে। আর যদি আমি আনপিন করে দেই তখন এখান থেকে হারিয়ে যাবে। এই যে এখানে দেখেন না আমার কিছু এক্সটেনশন আছে, তো এগুলো মূলত পিন করছি বিধায় এখানে ভিজিবল হচ্ছে, তো এটাকেও পিন করে দিলাম। আচ্ছা, এখন দেখেন
আমাদের এই এই ওয়েবসাইটটা যে কোন ধরনের সিমেজ দিয়ে ক্রিয়েট করা, বা চিন্তা করেন যে আপনি চিন্তা করতেছেন যে অ্যামাজন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা, এটা আমার খুব কিউরিওসিটি জানা দরকার। তো আমরা amazon.com-এ চলে যাই। দেন এখানে ক্লিক করবেন। ডাটাটা আসতে একটু সময় নেবে। এই যে চলে আসছে, দেখেন এখানে jQuery ব্যবহার, জাভাস্ক্রিপ্টের jQuery পাশাপাশি সিকিউরিটির জন্য হচ্ছে তাদের নিজস্ব আছে SSTS, হ্যাঁ, এবং এখানে না এখনো ফুল ডাটাটা ক্যাপচার করতে পারেনি। হ্যাঁ, মোর ইনফোতে যদি যাই, এখানে কিন্তু আরো ডিটেইলস ডাটা আছে, ঠিক আছে, এবং সেটা এক্সপোর্টও করা যায়। ওকে, এবং CDN হিসাবে অ্যামাজন ক্লাউড ফ্রন্ট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা দেখি, দারাজ দেখি, দারাজ বিডি। এই যে চলে আসছে, মানে কিছুক্ষণ লোড নেয়। হ্যাঁ, ও আসলে একটু করে, রিসার্চ করে ইন্টারনালি, কারণ এটা তো ইন্টারনাল ইনফরমেশন তারা আমাকে দিচ্ছে, মানে এটা কিন্তু হ্যাকের মতো অনেকটা। তো এখানে দেখেন ওরা যে ব্যাপারগুলো ব্যবহার করছে, এখানে অ্যানালাইটিক্স এর জন্য দেখেন একদম যাবতীয় নারী নক্ষত্র বলি সবকিছু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অ্যানালাইটিক্স এর জন্য GA4 ব্যবহার করছে, ঠিক আছে। মার্কেটিং অটোমেশনের জন্য এলিয়াম, এই যে আলি মামা নামে একটা টুলস আছে। হ্যাঁ, তারপর SSTS সিকিউরিটির জন্য, তারপর ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য, হ্যাঁ, তারপর ওয়েব সার্ভিসের জন্য। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা যদি নিচের দিকে যাই, আরো অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য এখানে কিন্তু ডাটাগুলো চলে আসে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পরে চলে আসে। তো আমরা যদি এই ওয়েবসাইটটাকে যদি আমরা হচ্ছে নতুন করে ব্রাউজ করার ট্রাই করি, যেহেতু জানি যে আমরা এখানে ওয়ার্ডপ্রেস আছে, এই যে দেখেন, এবং ওয়ার্ডপ্রেসের ভার্সনটাও, যে এখানে ভার্সনটাও শো হচ্ছে। এটা যদি ব্যাকডেটেড কোনো ভার্সন যদি ইউজ করা হতো সেটা কিন্তু শো হতো। তো এটার একটা হচ্ছে, এটা দেখেন খুব দ্রুত কিন্তু ডাটাগুলো আমরা পেয়ে গেলাম। এইভাবে আপনারা এখানে ডাটাবেস MySQL ডাটাবেস ব্যবহার করছি আমরা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে PHP, ওয়ার্ডপ্রেসটা মূলত কিন্তু PHP দিয়ে ডেভেলপ করা, ঠিক আছে। এবং হচ্ছে এখানে এই যে ফন্ট দরকার আছে, ফন্ট অসাম থেকে। ওয়েব সার্ভার হিসাবে এই যে NGINX, OpenRest, এরকম কিন্তু আমাদের যেমন হচ্ছে একটা প্রতিষ্ঠান দেখাই, তো এখানে খেয়াল করেন এই ওয়েবসাইটটা আসলে আমরা যদি আবার দেখি যে এটা আসলে কোন ধরনের, এটা রিঅ্যাক্ট দিয়ে করা হয়েছে, রিঅ্যাক্ট এবং Next.js দিয়ে, এবং ভার্সন হচ্ছে 14.1.1। তো এগুলো কিন্তু এই যে এই ধরনের যখন আমরা দেখবো তখন কিন্তু এগুলো আমরা অ্যাভয়েড করব, এগুলো কাস্টম কোডিং করে করা, ঠিক আছে, এগুলো কাস্টম কোডিং করে করা। যেমন এটা দেখেন, এটা যদি আমরা দেখি এখানে দেখতে পাবেন, কিন্তু এখানে দেখেন কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার, বুটস্ট্র্যাপ 5.3.0 ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপর যখন এখানে ওয়ার্ডপ্রেসের কোনো কিছু পাবেন না তখন ওটা অ্যাভয়েড করবেন, ক্লিয়ার। ওই ধরনের ওয়েবসাইটে কাজ করার এই মুহূর্তে দরকার নাই, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। এখন আসেন আমরা যেহেতু জানলাম যে কিভাবে আসলে যে কোনো ওয়েবসাইটের কোন ধরনের সিমেজ দিয়ে বিল্ড করা হয়েছে, আমরা চেক করব ফার্স্ট। এভাবে চেক করা যায় খুব ইজিলি। আপনাকে অনেক টাইপের ওয়েবসাইট দেওয়া হবে, কতগুলো তো দেওয়া হবে অলরেডি ইনস্টল করা আছে, কিন্তু আপনি জানেন না, কিন্তু আপনি তো এক্সপার্ট।
আপনি তো খুঁজে বের করতে হবে রিসার্চ করে যে আসলে অলরেডি সেট আপ দেওয়া আছে কিনা। যদি আপনাকে এমন একজন ক্লায়েন্ট আপনাকে নক করলো যে আমি রিয়াক্ট দিয়ে ডেভেলপ করছি, আমি এখন রিয়াক্টটাকে ফালাই দিয়ে আমি ওয়ার্ডপ্রেসে মুভ করতে চাই, তো সেক্ষেত্রে আপনাকে রিয়াক্টের ডাটা ফালাই দিয়ে নতুন করে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হবে। ক্লিয়ার? তো এগুলো এই যাবতীয় যে কাজগুলো করবেন তা আপনাকে তাকে জানতে হবে, চেক করতে হবে, তো আসলে সেই জিনিসটাই দেখাচ্ছি। ওকে স্যার, কখনো ওয়ার্ডপ্রেস হচ্ছে বা হলো কখনো চাইলে আমি আরো মানে ডেভেলপ করব, তার কোডিং আপনাদের পিএইচপি লাগাবেন করে আরো মানে হ্যাঁ পারবেন, তখন ওয়ার্ডপ্রেসের ডাটাকে ফালাই দিবেন। ঠিক আছে স্যার, এই জিনিসটা একটু বলি। আমি তো ওয়েবসাইটটা বিল্ডই করছি সম্পূর্ণ কাস্টমাইজ তো আমার ওয়ার্ডপ্রেস দিয়েই করা। তা আমি কোডিং কিভাবে স্যার এটা শিফট করব? কোডিংয়ে শিফট করবেন, তখন ওয়ার্ডপ্রেসের যে আমরা যে একটা সিএমএস যে ইমপ্লিমেন্ট করছি এটা কিন্তু ওই রিমুভ করা যায়। ওটা যদি রিমুভ করে দেন পুরো ওয়েবসাইটটা মনে করেন যে একদম রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনার দেখা যাবে যে ওই শুধুমাত্র একটা ডিরেক্টরি থাকবে, আর কিছুই থাকবে না। তখন আপনি ওই ডিরেক্টরির মধ্যে আপনি যে কাস্টম কোডিং করে যে ফাইলগুলো জেনারেট করছেন ওইটা ইমপ্লিমেন্ট করলে আবার ভিজিবল হয়ে যাবে। বুঝতে পারছেন? এগুলো প্র্যাকটিক্যালি দেখালে আরো বুঝতে পারবেন। এখন আসেন আমরা এই ওয়েবসাইটে যেহেতু বলতে চাচ্ছি যে এটা আসলে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমাদের নিজেদের ওয়েবসাইট বলে প্রতীয়মান হচ্ছে না। আমরা এটাকে কি করব? কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমাদেরকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে কিভাবে মানে কিভাবে যাব আমরা? আপনি বলেন, কেউ বলবেন না কিন্তু, যাকে ধরবো আপনি বলেন। কালকে আসছিলেন তো আপনি, আপনিও আসছিলেন, বলতে পারবেন ব্যাকএন্ডে কিভাবে যাব? আপনি বলেন। হ্যাঁ, আপনি তো রেগুলার, বলেন। ওয়েবসাইটের কয়টা পার্ট থাকে, কি কি? হ্যাঁ, তা ফন্ট তো এইটাই, এটা তো ফন্ট ইন্ট এটা, তাই না? ব্যাকএন্ডে কিভাবে যাব? কে ভালো বলতে পারবে? বলেন। স্যার কি বলবো যে ব্যাকএন্ডে কিভাবে যাব আমরা? স্যার আমরা প্রথমে আমাদের যে হোস্টিং থাকবে আমরা হোস্টিং এ যাব, দেন সেখান থেকে আমরা সি প্যানেলে লগইন করব, মানে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসে যাব, গিয়ে আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, ধরা হলো যে আপনাকে সি প্যানেলের দরকার নাই, এখন আপনাকে ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এখন আপনি ব্যাকএন্ডে কিভাবে যাবেন? স্যার ওয়ার্ডপ্রেসে ঢোকার পরে আমাদের যে ড্যাশবোর্ড থাকবে, মানে আপনি আমার কোশ্চেনটাকে সহজ করি, আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, এখন আপনি কাজ করবেন, কিভাবে করবেন? শুরু করবেন এখন। পেজ বিল্ডার দিয়ে কঠিন হয়েছে কোশ্চেনটা। মানে স্যার ব্যাকএন্ড তো আমি ওয়ার্ডপ্রেসে ঢুকলে আমি ব্যাকএন্ডে প্রবেশ করলাম না, আমার আমি বলছি সেটাকে কিভাবে যাবে? ও সেটা কিভাবে যাব? এই যে সাবডোমেইন যেটা আছে, আমার ডোমেইন যেটা আছে সেটা পিছনে wp admin লিখে, এটা সহজ অ্যান্সার, এই সহজ কোশ্চেনটা করছি আমি। স্যার আমি না বুঝতেই পারিনি প্রজেক্টটা যে শুরু করবে এভাবে তো শুরু হবে। আপনি যদি লগ ইন না করেন প্রজেক্টের কাজ শুরু করবেন কিভাবে? সবাই কি বুঝতেছেন আমার কথাবার্তা? তাহলে শুরু হবে কিভাবে? আমরা সিম্পলি জাস্ট যদি আমরা এখানে আচ্ছা wp অ্যাডমিনের পরিবর্তে যদি আমরা লগইন লিখতাম, লগইন কি লিখতাম? আচ্ছা দেখি আসে কিনা। আসেনি কিন্তু, তবে আসে, কিছু কিছু ওয়েবসাইটে আসে। ওই যে যেগুলো wp অ্যাডমিন লিখে আসবে না সেগুলো লগইন লিখে ট্রাই করবে, এটা একটা ট্রিক্স। ওকে, তো যেহেতু এটা আসতেছে না তাহলে আমরা কি করব? ওই wp হাইফেন, অথবা যদি আমরা শুধু অ্যাডমিন লিখি তাহলে কি আসবে? আচ্ছা দেখি আসে কিনা। এই যে হ্যাঁ, তার মানে অ্যাডমিন লিখলেও দেখেন আমি অ্যাডমিন লিখছি কিন্তু wp লগইনে আমাকে নিয়ে গেছে, wp login.php ফাইলটা ওপেন হচ্ছে। কোন ফাইলটা ওপেন হচ্ছে? এই যে এখানে যে আসতেছে এটা কিন্তু ওই php ফাইল থেকে ডাটাগুলো আসতেছে। ক্লিয়ার? ওকে, এখন মনে করেন আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিয়েছি ইউজার নেম আর পাসওয়ার্ড।
আমি এত কিছু না ধরেও তো নিজে নিজে কাজ করে যেতাম। আমি এত কিছু বলি কেন বলেন তো দেখি, যাতে আসলে ডিপলি বুঝতে পারেন বিষয়গুলো। এখন এই যে আমরা জাস্ট হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, তাই তো? আচ্ছা, ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডের মধ্যে শুরুতে উপরে যে একটা বড় করে যে এখানে আমরা নোটিফাই করতেছে, হ্যাঁ, যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, লার্ন মোর অ্যাবাউট দ্য 6.9, এটা হচ্ছে ভার্সন, যে ওয়ার্ডপ্রেসের কোন ধরনের ভার্সন এখানে ইনস্টল দেওয়া আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এর পাশে হচ্ছে বাম পাশে দেখেন, বাম দিকে একটা ড্যাশবোর্ড আছে যেখানে লেখা আছে উপরের দিকে, এইটা হচ্ছে আমরা নিজেরাই লিখছি। এখানে আমরা যা লিখবো সেটাই এখানে হয়তো আপনাদের নিজেদের নামগুলো ভিজিবল হচ্ছে, তাই না? আর আমরা যদি এই সাইটটা দেখতে চাই তাহলে ভিজিট সাইট, এখান থেকে জাস্ট ওপেন লিঙ্ক মিট আপ করলে আমাদের নতুন করে একটা ট্যাব ওপেন হবে, সেখান থেকে আমরা সাইটটা দেখতে পাই। এখন এইখানে একটা ব্যাপার আছে দেখেন, কিছুক্ষণ আগে কিন্তু এগুলো ছিল না, ছিল? এগুলো ছিল? আচ্ছা, এগুলো মানে কখন আসবে, ভিজিবল হবে কখন? যখন আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। তো এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে নক করে একদিন পরে, স্যার আপনার মতো আমার এগুলো আসে না। এটা প্রায় হয়। কেন হয়? কারণ সে তো লগ ইনই করে নেই, ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নেই। লগ ইন করার পরে এগুলো ভিজিবল হয়। ওকে, এখন এই ওয়েবসাইটটা যে আমার, এটা এখন পর্যন্ত বলা যাবে না। কেন? কারণ এখানে কোনো ইনফরমেশনই আমার নাই, শুধু ডোমেইনটাতে হয়তো আমার নাম আছে। এখন এইটাকে আমরা যদি নিজেদের, প্রথমে দেখেন আমরা ওয়েবসাইটের যে মেইন যে তিনটা পার্ট সেটা আমরা একটু জেনে নিই। এই যে যেখানে মেনু থাকে, মেনু বার, এটাকে মেনু বার বলা হয়। যেখানে মেনু থাকে এটাকে আমরা হেডারও বলতে পারি। কি বলতে পারি? হেডার। হেডারের পর থেকে একদম এই পর্যন্ত এই অংশটুকুকে বলা হচ্ছে বডি। কি বলা হয়? আর নিচের যে অংশটুকু এটাকে বলা হচ্ছে ফুটার। ওকে, তার মানে হেডার, বডি, ফুটার। ওকে, তারপরে এই তিনটা পার্টের মধ্যে আমরা এই বডিতে যেগুলো আছে এই এলিমেন্টগুলো চেঞ্জ করার জন্য আমাদেরকে এলিমেন্টর ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা যেহেতু এলিমেন্টর অলরেডি ইনস্টল দিয়েছি, আমরা সিম্পলি জাস্ট, আমি যদি এখন এখানে ক্লিক করি, এটা কিন্তু ক্লিক হচ্ছে না। ক্লিক হচ্ছে? কোনো কিছু কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না, কিন্তু এমনিতে মার্ক হচ্ছে কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখন আমি যদি এই এলিমেন্টরে একটা ক্লিক করি, খেয়াল করেন একটু লোড নেবে। ওকে, তো এরকম যদি একটা উইন্ডো আসে যে নোটিফিকেশন, ডিসকভার ইউর নিউ সুপার পাওয়ার উইথ এআই ফর টেক্সট, কোড, ইমেজ জেনারেশন এন্ড এডিটিং, ইউ ক্যান ব্রিং ইউর ভিশন টু লাইফ ফাস্টার দেন এভার, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল, নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। অর্থাৎ এলিমেন্টর কি করছে? এআই ইন্টিগ্রেট করছে, এবং ওরা বলতেছে যে ক্রেডিট কার্ড ছাড়াই ওদের যে এআই এর এক্সপিরিয়েন্সটা এটা আমরা নিতে পারবো। তো আপাতত এটা কেটে দেন, এটা দরকার নেই আমাদের। এইখানে খেয়াল করেন পুরো ওয়েবসাইটের স্ট্রাকচারটা আমরা এখানে শর্টলি দেখতে পাবো। এটা কিন্তু মুভ করানো যায়, এটা যে কোনো জায়গায় রাখতে পারবেন। ঠিক আছে, এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আপনি কোনো সেকশনে যদি যেতে চান, হ্যাঁ, কি প্রগতিতে যেতে পারবেন। ঠিক আছে, যেমন এক্সাম্পল স্বরূপ আমি যদি প্রথম যে সেকশনটা থেকে আমি যদি এটা এক্সপ্যান্ড করি, তাহলে এখানে যে কলামগুলো আছে ওই কলামগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি এই সেকশনটা মনে করেন অনেকে কাজ করতে গিয়ে এই যে চোখ আছে, এখানে একটা চোখ আছে, এই চোখটা অনেকে বন্ধ করে ফেলে আমাকে নক করে যে স্যার আমার ওয়েবসাইটের হেডার হারাই গেছে। হারাই গেছে কিন্তু আছে কি দেখেন, এটা কিন্তু উপরে আর কিছু নাই, আছে। তার মানে এখান থেকে আপনি কি করতে পারবেন, কোনো কিছু যদি চিন্তা করেন যে পরবর্তীতে আবার সেই সেকশনটা দরকার হতে পারে, আপনি কাজ করতেছেন, একটা করে হাইড করতেছেন বা ওপেন করতেছেন, এটা আসলে ইউজার ফ্রেন্ডলি অনেক। তো আমরা যদি এটাকে আবার ওপেন করে দেই, এটা আবার চলে আসলো। তার মানে কোনো কিছু হাইড হওয়ার সুযোগ নাই। ওকে, আর এটা ভয়ের কোনো কারণে, যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি কাজ করবেন, তত বেশি ডিপলি জানতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, আমাদের সময় অ্যান্ড্রয়েড ফোন, হ্যাঁ, অনেক রেয়ার ছিল। হ্যাঁ, তো আমরা আগে বাটন ফোন ইউজ করতাম।
তো যখন অ্যান্ড্রয়েড ফোনের ইয়েটা চলে আসলো তখন দেখা যায় যে অনেক অপশন, তাই না? প্রথম দিন যখন আমরা ফোনটা নিয়ে আসি, মানে যাদের প্রিভিয়াসলি কোনো অভিজ্ঞতা ছিল না অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার, প্রথম দিন বাসায় নিয়ে আসলে কি অনেক ইউজ অপশন না, এক সপ্তাহ পর ইউজ করার পর ওটা কি পান্তা ভাত, পুরা অপশন সব মুখস্থ। তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এরকম, মানে যত বেশি ডিপলি প্র্যাকটিস করবেন তত বেশি জানতে পারবেন, শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। এখন যদি চিন্তা করেন যে আমি যতটুকু শিখেছি এর মাঝে যদি সীমাবদ্ধ হয়ে থাকেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আমি হয়তো একটা থিম কাস্টমাইজ করা দেখাবো, আপনাদেরকে এরকম আরো 50টা থিম কাস্টমাইজ করতে হবে। যত বেশি থিম কাস্টমাইজ করবেন তত বেশি জানতে পারবেন, তত বেশি শিখতে পারবেন, তত বেশি এক্সপার্ট হবেন, হ্যাঁ, তত বেশি আপনাদের জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ হবে, ঠিক আছে? এখন আসেন আমরা এটা যদি কেটেও দেই কোনো সমস্যা নাই, এটার তেমন কোনো কাজ নাই এই মুহূর্তে আমাদের। এখন আমরা কি করব, চেঞ্জ করব। প্রথমে ধরেন আমরা এই লেখাগুলো চেঞ্জ করা শিখি, এই লেখাগুলো চেঞ্জ করা শিখি। সিম্পলি দেখেন এই যে পেন যে আইকনটা আছে না, এইখানে একটা ক্লিক করবেন। যখন ক্লিক করবেন এইখানে কিন্তু চেঞ্জ করার অপশনটাকে হাইড করা রাখা আছে। এটা কিন্তু একটা প্রবলেম, এটা একটা বাগস। এটা কি প্রবলেম, এই প্রবলেমটা আমি আপনাদেরকে সলভ করা শেখাবো। এটা একটা মজার ঘটনা আছে, সেটাও বলবো। কিন্তু এইখানে না গিয়েও আমরা কিন্তু এই নামগুলো চেঞ্জ করতে পারি, এখান থেকে চেঞ্জ করা যায়। তো যদি আমি এখান থেকে চেঞ্জ করতে যাই তাহলে সিম্পলি ডিলিট করে দিলাম। এখন আপনাদের যাদের যেটা নাম, ধরুন আমি আমার নাম দিচ্ছি, চেঞ্জ করা যাচ্ছে? আগে যেত, প্রথমে যেত কি না, যখন আমরা এডিট উইথ এলিমেন্টর করলাম তখন কিন্তু অনায়াসে চেঞ্জ করা যাচ্ছে। এখন আমরা তো ওয়েব ডেভেলপার না, আমরা কি ওয়েব ডেভেলপার? তাহলে আমরা কি, আমরা শুধু অত বড় লেখার দরকার নেই, ঠিক আছে? বেশি বড় লিখলে এর মুখের উপরে চলে যাবে। তো আমরা এখানে শর্ট নাম ইউজ করা ট্রাই করবো, কারণ নাম যদি 3টা বা 4টা ওয়ার্ডের হয় এত বড় নাম লেখার দরকার নেই। হ্যাঁ, ছোট একটা শর্ট নেম ব্যবহার করবেন, কারণ ক্লায়েন্টরা আসলে শর্ট নেম ধরে ডাকাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ডাকতে। ওকে, এবং হচ্ছে দেখা যায় যে এখানে যখন আমরা হচ্ছে শর্ট নেম গুলো ব্যবহার করব, এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ক্লায়েন্ট পাওয়ার একটা অপরচুনিটি তৈরি হবে, ঠিক আছে? 2025 সাল 26 সালে এসে মানুষ কিন্তু এখন মার্কেট প্লেসের জন্য বসে থাকে না। ওকে, আমাদের যে এজেন্সির ম্যাক্সিমাম সিংহভাগ ক্লায়েন্ট আসে ওয়েবসাইট থেকে, এবং ওয়েবসাইট গুলো আসলে ওইভাবেই তৈরি করা হয়। ইউএস অডিয়েন্স বা জার্মান অডিয়েন্স বা রাশিয়ান অডিয়েন্স নিয়ে তৈরি করা হয়, এবং সেখানকার যে সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম বা সেই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করে সেই সমস্ত কান্ট্রিতে র্যাঙ্ক করানো হয়। এটাতে বেনিফিট কি, ওই একবার পরিশ্রম করে সারা জীবন ক্লায়েন্ট আসতে, কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে। এবং মজার বিষয় হচ্ছে যে একটা ওয়েবসাইট, এটা এসইও ক্লাসে দেখাবো, বোঝাবো। হ্যাঁ, মনে করেন যে কেউ একজন, কারো একজন সার্ভিস প্রয়োজন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট প্রয়োজন, তো সে কি লিখে সার্চ করবে? হয়তো লিখবে বেস্ট ডিজিটাল মার্কেটার ইন ইউএসএ, অথবা বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নিয়ার মি, নিয়ার মি, ঠিক আছে? অথবা বেস্ট এসইও এক্সপার্ট, তার যদি এসইও সার্ভিস প্রয়োজন হয়। এবার চিন্তা করেন তো দেখি যে বেস্ট এসইও এক্সপার্ট লিখে সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটটা ইউএসএ তে আপনার, মানে কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ ক্লায়েন্ট আপনাকে নক করবে। ওই কাজ করে লাইফে শেষ করতে পারবেন না, ঠিক আছে? তারপরে মার্কেট প্লেস ছাড়াও আরো অনেকভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। তো এই জন্য ওয়েবসাইটটাকে সুন্দর করা দরকার আছে। তো আমরা যে দুইটা পরিবর্তন করলাম, এগুলো আদৌ পরিবর্তন হলো কিনা আমরা একটু দেখবো। তো এটা যতক্ষণ না পাবলিশ করব ততক্ষণ পর্যন্ত এটা চেঞ্জ হবে না। কি করতে হবে? পাবলিশ। আমি যদি পাবলিশ করি, পাবলিশ করার পরে আমরা হচ্ছে এখানে আমরা ইয়া করব না, আমরা ইনকগনিটো মোডে আমরা হচ্ছে দেখা ট্রাই করব। হ্যাঁ, ইনকগনিটো মোডে যাব, গিয়ে আমরা এখানে চেক করে দেখি যে আমাদের জন ডোই আছে নাকি ওটা ডিলিট হয়ে গেছে। চেঞ্জ হয়েছে? চেঞ্জ করা যাবে না? এখন বলেন তো দেখি, এইখানে যতগুলো টেক্সট আছে, যতগুলো টেক্সট আছে, সেম উপায়ে চেঞ্জ করা যাবে না? যাবে, যাবে। সবগুলো টেক্সটই কিন্তু চেঞ্জ করতে পারবে। এন্ড কোশ্চেন করতে পারেন যে স্যার এই অ্যাবাউট মি সেকশন বা হচ্ছে এগুলোতে আসলে কি দিব?
এগুলো আমাকে জিজ্ঞেস না করে চ্যাট জিপিটি, জিমিনি, মানে ওখানে আপনাদের নিজেদের ইনফরমেশন সুন্দর করে লিখবেন, আগে লিখবেন আপনি কে, আপনার নাম কি, আপনার কত বছরের অভিজ্ঞতা, যদি কোনো অভিজ্ঞতা নাও থাকে মিনিমাম একটা এক্সপিরিয়েন্স লিখতে হবে, মিনিমাম 2 ইয়ার্স বা 3 ইয়ার্স। এবার আপনি যদি বলেন যে এখানে আমি নতুন, ঠিক আছে, আমি নতুন, আমার কোনো অভিজ্ঞতা নাই, তাহলে কেউ কি রেসপন্স করবে? মানে মিথ্যা বলতে কি বলাটা কি হচ্ছে এরকম যে আসলে স্কিল ছাড়া কেউ কাউকে কাজ দিবে না। আমি আপনাকে কাজ দিব? আমি তো 23 সালে গিয়ে বলতে যে আমি 2019 থেকে কাজ করি, আমি বলছি 2 মাস কাজে দুনিয়া যদি এভাবে চলে আপনাকে তো সেভাবে বিহেভিয়ার আউটপুট দিতে হবে, তাই না? দিতে হচ্ছে এরকম। যাই হোক, এখন আসেন এই যে এখানে একটা, এটা হচ্ছে সামারি বলা হয়, হ্যাঁ, এই নিচে যে অংশটুকু, তো এটা আবার অনেকে অনেক লং একটা ডিটেলস লেখে, এটা এখানে লং করার কোনো কারণ নাই। এখানে আসলে অ্যাকচুয়ালি যে আপনি যে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার স্কিল গুলো কি কি, আপনি সার্ভিস গুলো কি কি, মানে কেউ প্রথমে এসে আপনার হোম পেজ পড়েই যেন বুঝতে পারে যে আসলে এই ব্যক্তির কাছে এই সার্ভিস গুলো আছে, আমি যদি আমার যদি প্রয়োজন হয় আমি তাকে নক দিব, বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা তাহলে এখানে কি, এটা জাস্ট হচ্ছে একটা দামি কন্টেন্ট বলে এগুলোকে, হ্যাঁ। লরেম ইসলাম, এই যারা ওয়েব ডেভেলপার তারা আসলে এই ধরনের DUMOY, হ্যাঁ, এটা দামি কন্টেন্ট বলা হয়। এটা ওই দামি নয় যে এক্সপেন্সিভ, ওই দামি না, ঠিক আছে। তো এগুলোর কোনো মিনিং হয় না, তো এখানে মিনিংলেস কন্টেন্ট থাকতে পারে, এগুলোকে আমরা কি করতে হবে, মিনিংফুল কন্টেন্ট আমরা এখানে অ্যাড করব। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এইখানে যেতে হবে, হ্যাঁ। এখানে গিয়ে আমরা এখানে লিখতে পারি হচ্ছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে কোন ধরনের, এখানে আমারটাই যে লিখতে হবে বিষয়টা এমন নয়, আপনারা আপনাদের এগুলো লিখতে পারেন। আমি জাস্ট লিখতেছি হচ্ছে প্রোভাইড। এছাড়া আরো অনেক কিছু দেওয়া যায়, তবে যদি আপনার আরো স্কিল থাকে সেগুলো অ্যাড করতে পারেন, তবে বেশি এখানে দেওয়ার দরকার নেই। ওকে, মেন স্কিলগুলো এখানে অ্যাড করবেন যেগুলো আসলে ভ্যালু আছে, ঠিক আছে। দিতে পারেন হচ্ছে ওকে। তো এইভাবে মানে হচ্ছে যে এই দুইটা সেন্টেন্স বা একটা সেন্টেন্সের মধ্যে অডিয়েন্স বা ট্রাফিক বা ভিজিটর বুঝতে পারবে যে আসলে এই সার্ভিসগুলো উনি প্রোভাইড করে। তার মানে এখানে যদি আপনি আরো কমপ্লেক্স করে কিছু একটা লেখার দরকার নেই, সহজ করে লেখা উচিত, যাতে বোধগম্য, বুঝতে পারে, ট্রাফিক ভিজিটর বুঝতে পারে, ঠিক আছে। তারপরে আমরা কি করব, পাবলিশে ক্লিক করব। তো এখানে আরেকটা বিষয় দেখে একবারই পাবলিশ করি, তবে এটা এখন পাবলিশ না করলে যে বাটনটা দেখেন এখানে বাটন, হ্যাঁ, এগুলো হচ্ছে বাটন আছে, ঠিক আছে। এই বাটনগুলো আর এই যে এটা একটা ঘূর্ণন গতি, এটা একটা প্রবলেম। কোন রেখা সব চেঞ্জ করা যায়, এটা তো এখন এই যে এখান থেকে হচ্ছে এই যে এই ব্যাপারটাকে আমরা এখন সলভ করব। এখানে আপনি হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু করা যায়, ঠিক আছে। আপাতত হচ্ছে আমরা এটাকে আপাতত পাবলিশ করে দিই, হ্যাঁ। দেখেন এইখানে খেয়াল করেন, এডিট টেক্সট এডিটর, তো এটা প্রবলেম। তো কিছুদিন আগে এক ক্লায়েন্ট $70 দিয়ে একটা থিম কিনছে, প্রিমিয়াম থিম। তো সে এই প্রবলেমটার কারণে তার ওয়েবসাইটটা ডিজাইন করতে পারতেছে, ঠিক আছে। আমার একটা স্টুডেন্ট নক করছে যে স্যার এই প্রবলেমটা ফিক্স করবো কিভাবে। তো এই প্রবলেমগুলো হচ্ছে সার্ভার থেকে আসে, অনেক সময়
সার্ভার ইস্যু থেকে আসে, বা এলিমেন্টরের যে লেটেস্ট যে ভার্সনগুলো আছে সেখানে দেখা যায় যে ডাটাবেসটা এতটাই বড় যে আমাদের ওই অনুযায়ী হোস্টিং এ জায়গা নাই, এটাও হতে পারে। এই কারণে এটা কি করতেছে, ঘুরতেছে। তার মানে এই প্রবলেমটা ও তো $70 দিয়ে কিনছে একটা থিম, ওইটার জন্য ওয়েবসাইটে এসে ডিজাইন করতে পারতেছে না। তো স্টুডেন্ট কি করছে, ওটা চার্জ করছে $50। $50 যদি করেন তাহলে আমি আপনার এই প্রবলেমটা সলভ করে দেব, ঠিক আছে? তো ও তো দিতে বাধ্য, $50 সলভ করে দিবা, ও তো খুশি, ঠিক আছে দাও। এটা এই প্রবলেমটা মানে সলভ করতে সর্বোচ্চ 1 মিনিটও লাগবে না। মানে 1 মিনিটে $50 ইনকাম করা মানে কি বাংলাদেশি টাকায় প্রায় ৬০০০ টাকা, ১২১ টাকা করে গুণ করেন। তার মানে ওয়ার্ডপ্রেসের এরকম প্রত্যেকটা কাজেই এক একটা কাজ, ছোট ছোট কাজগুলো কিন্তু এক একটা কাজ, ছোট ছোট প্রবলেমগুলো যদি ফিক্স করে দেন সেখান থেকেও একটা আর্ন করা যায়। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম কেন, যে আপনার কাছে যদি মনে হতে পারে যে না ফুল ওয়েবসাইটটাকে ডিজাইন করে দিব তারপরে পেমেন্ট পাবো, সেটা এমন না। অনেক সময় রেডিমেড ওয়েবসাইট দিয়ে বলবে যে আমার এই প্রবলেমটা সলভ করে দাও, ঠিক আছে? বিষয়গুলো হচ্ছে এরকম। তো এই প্রবলেমটা আমরা এখন সলভ না করলে কিন্তু আমরা এই ওয়েবসাইটটা ডিজাইন করতে পারবো না প্রপারলি। তো এটা করার জন্য প্রথমে আমরা যতটুকু লিখলাম এটাকে আমি পাবলিশ করে দিই, যাতে এটা পুনরায় আমাকে লিখতে না হয়। দেন হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, ওয়েবসাইটের একদম আবার আমরা লগ ইন করাই আছে সম্ভবত, আমরা ড্যাশবোর্ডে যাব। লগ আউট হয়ে গেছে? হ্যাঁ, সম্ভবত লগ আউট হয়ে গেছে। তো এখন ওইটা আসতেছে না কেন, এই ডিসপ্লে এলিমেন্টটা? আসবে। কিন্তু আমি চিন্তা করতেছি অন্য একটা বিষয়। এখানে গিয়ে আছে হ্যাঁ, ফ্রিজ হয়ে যাচ্ছে, একটা আবরণ পড়ছে এক্সটেনশনের কারণে। এক মিনিট, এই কারণে ইনকগনিটো মোডে কাজ করে বেটার। হ্যাঁ, এখানে কিন্তু ওই সমস্যা নাই, ওইখানে সমস্যাটা ওটা এক্সটেনশনের কারণে এরকম হয়। কিছু এক্সটেনশন আছে যেটাতে আসলে এরকম ঝামেলা হয়। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট কি করব, ওই ঘূর্ণন গতিটাকে থামানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এলিমেন্টরটা কোথায় আছে। যে এলিমেন্টর, হ্যাঁ, এলিমেন্টর থেকে আমরা যাব হচ্ছে টুলস অপশনে, লিখে নিতে পারেন এলিমেন্টর, এরপরে টুলস। তো এখানে আমরা হচ্ছে মূলত ভার্সন কন্ট্রোলকে চেঞ্জ করব। ভার্সন কন্ট্রোল এলিমেন্টর থেকে কোথায় যাব, টুলসে যাব। এলিমেন্টর থেকে টুলসে যাব, এইখানে ভার্সন কন্ট্রোল নামে একটা সেকশন আছে, সেখানে যাব। দেন এখানে রোল ব্যাক ভার্সন, মানে এলিমেন্টরের লেটেস্ট যে ভার্সনগুলো থেকে শুরু করে প্রিভিয়াস যে ভার্সনগুলো আছে সবগুলো ভার্সন আমরা এখানে পাবো, ঠিক আছে?
তো আমরা হচ্ছে এখানে যদি আমরা 3.25.0 এটা খুঁজে বের করব, লিখে নেন 3.25.0 কোন ভার্সনটা সিলেক্ট করব? 3.25.0। না ওটা খুব বলতে তো আছে ওটা 3.25.0 এটা আমরা খুঁজে বের করব। তো খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু 3 পয়েন্ট লাস্ট হচ্ছে দেখাচ্ছে 28.3। এখন এইখানে অনেকেই চিন্তা করবে যে স্যার 3.25.0 তো নাই, এখন কিভাবে করা যায়? আচ্ছা, যদি আমরা এখানে লিখতে চাই ওই লেখার অপশনটাও তারা রাখেনি, লেখা যাচ্ছে না। এখন এইখানে একটা ট্রিক্স আছে যেটা আমি নিজে মানে খুঁজে বের করছি। এন্ড দেখেন এটা আপনি দুইবার করতে হবে কাজটা, এই আর কি। কিভাবে করতে হবে? প্রথম হচ্ছে 3.28.3 এটা আগে হচ্ছে রিইনস্টল করে নিব। এবার পাওয়া যাবে। তো এই যে রোল ব্যাক ভার্সন বলতেছে রোল ব্যাক টু প্রিভিয়াস ভার্সন, প্লাগইন আপডেটেড সাকসেসফুলি। এবারে গো টু প্লাগইন পেজ। ওকে, সেম কাজটা আবার করব। আবার দেখেন, আবার এলিমেন্টরে যাব, এরপরে আমরা টুলসে যাব এবং এখান থেকে আমরা আবার ভার্সন কন্ট্রোলে যাব এবং এখানে যদি আবার এই ড্রপ ডাউন মেনু বলা হয়, এটাকে কি বলা হয়? ড্রপ ডাউন মেনু। এখান থেকে আমরা যাব হচ্ছে 3.25.0। এই যে দেখছেন পাওয়া গেছে। একবার বললে এটা আসলে ভার্সনের যে ক্রমিক নাম্বার অনুযায়ী থাকে, এখন ওইটা ছিল না ওই মুহূর্তে, এটা আমরা এই কারণে দুইবার রোল ব্যাক ভার্সন ইউজ করলাম। ক্লিয়ার? আমার কাছে এলিমেন্টর প্রো আছে, জিপ ফাইল আছে, আমি এটা পুরোটা ইনস্টল করে দেখেন এরকম যদি ঘূর্ণন গতি হয়। স্যার ওটা হচ্ছে 3.28.2, ওটা ওইভাবে করা যাবে কি? কিন্তু স্যার আমি অলরেডি কাজই করতে পারছি না, কারণ আমার এখানে এলিমেন্টর আগে থেকে ইনস্টল করা আছে, তো এই জন্য পুরোটা কাজ করতেছে না। পুরোটা ইমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে? নিয়ম হচ্ছে আগে ফ্রিটা ইনস্টল দেওয়া, তারপর হচ্ছে প্রিমিয়ামটাকে আপনি প্লাগইন থেকে প্রিমিয়ামের যে ফাইলটা আছে ওই ফাইলটা হচ্ছে জিপ করা থাকে। এখানে যদি আপনি দুইটা জিপ থাকে, একটা জিপ হচ্ছে প্যারেন্ট জিপ, যেটার ভিতরে আরো আননেসেসারি ডাটা থাকে, ওগুলো আপলোড করার দরকার নাই। প্রথমে ওই ফাইলটাকে আনজিপ করে নেবেন, এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে প্যারেন্ট দুইটা ফাইল থাকে, ওই ওটাও জিপ করাই থাকে, কিন্তু দুইটা বা একটা ফাইল থাকে, ওইটা হচ্ছে আপনি প্রো লেখা থাকে, প্রো শেষে প্রো লেখা থাকে, প্রো আমারও আছে। ওই ফাইলটা যদি আপলোড করেন তখন দেখবেন যে ওই প্রিমিয়ামের যে ফিচারগুলো আছে ওটা আপনার জন্য আনলক হয়ে যাবে। ওটা এক্সট্রাক্ট করার পরে তো ওটা ফোল্ডার হয়ে যাচ্ছে, ফোল্ডার থেকে আপলোড করা যাবে না, জিপি তো স্যার আপলোড জিপে আপলোড করতে হবে। কিন্তু জিপ তো পাইনি, তাহলে কি আপনার তাহলে ওইটা অরিজিনাল প্রিমিয়াম লাইসেন্স নাই। কার কাছ থেকে কিনছেন? কিনি নাই স্যার, ওটা হচ্ছে আমি ফাইল দিতে আমার এখানে ব্যাপার আছে, উনিও ইউজ করে, অন্য কোনো সমস্যা হয় না, ওগুলো কি আমাকে দিতে হবে? হয়তো আমি ইউজ করতে পারতেছি না কোনোভাবে, এটাই মনে হয়। না না, বিষয়টা হচ্ছে যে যদি অরিজিনাল লাইসেন্স হয়, আমি যেভাবে বললাম এভাবে ইনস্টল দিলে কাজ করবে, সেটাও দেখাই দিব, সমস্যা নেই। এখন আসেন এই 3.25.0 এটা আমরা ভার্সনটা সিলেক্ট করে এই যে রিইনস্টল এখানে ক্লিক করে আমরা যদি কন্টিনিউ ক্লিক করি, এখন কেন করলাম এটা কে বলতে পারবে ভালো করে? এই কাজটা যে করলাম কেন কেন আপুদের পক্ষ থেকে কেউ একজন বলি, কেন করলাম এটা করার উদ্দেশ্য কি? আপনি লিখতেছেন যে পিছনে কি লিখছেন আপনি? আপনাকে বলছি, হ্যাঁ আমাদের ক্লাসের স্টাডি এগুলো। আচ্ছা, এই যে আমরা যে কাজটা করলাম, এই যে দুইবার যে রিইনস্টল ব্যাক ভার্সন ইউজ করলাম, কেন করলাম? উদ্দেশ্য কি? প্রত্যেকটা কাজের একটা তো রিজন আছে। রিজনটা কি?
না হয়নি। আপনি বুঝতেছেন? আপনি বলেন তো দেখি, বসে বলেন, বসে বলেন। আরেকটা তো কাজ আছে, মানে ভার্সনটা তো মানে কেন ওটা তো মানে ইনস্টল দিলাম কেন, মানে ব্যাকডেটেড ভার্সন কেন ইনস্টল দিলাম, এটা হচ্ছে আমার কোশ্চেন। মানে ওখানে ঘুরতেছিল, তাই না? এই যে দেখেন, আমি আবার দেখাচ্ছি, আবার দেখাই, আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। অনেকগুলো ইয়া হয়ে গেছে না, এই যে এখানে এই যে যেটা এই যে ঘুরতেছে, এই ঘুরতেছে, ঘোরার কারণে আমরা কিন্তু প্রপারলি কাস্টমাইজ করতে পারতেছি না, পারতেছি, এই কারণে এই কাজটা করা। ক্লিয়ার? তার মানে এটা প্রবলেমটা তো আমাকে আগে জানতে হবে, প্রবলেমের সলিউশনও জানতে হবে। আমি প্রবলেমের সলিউশন জানলাম কিন্তু প্রবলেম জানলাম না, তাহলে ক্লায়েন্টের সঠিকভাবে তো তাকে সার্ভিস দিতে পারবো না, এই জন্য জিজ্ঞেস করলাম। ক্লিয়ার? ওকে। এখন আমরা এটা যদি হচ্ছে রোলব্যাক ভার্সন অলরেডি আমাদের সাকসেসফুলি, এখন যদি আমরা গো টু প্লাগইন পেজে যাই, দেন হচ্ছে ভিজি সাইডে যাই। আচ্ছা, দিস টাইম আমরা আবার কি করব, এই এডিটেড এলিমেন্টার করব। হ্যাঁ, দেখবো যে এবার ঘুরে কিনা। ঠিক আছে, আচ্ছা, প্রবলেমগুলো নোট ডাউন করে রাখেন সকলে। গত ক্লাসের প্রবলেম, কারণ আমাদের সময়, হ্যাঁ সবকিছু চেঞ্জ করা যাবে। এখন দেখেন এই যে ঘূর্ণন গতি কি থামছে? হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই, সাপোজ ধরেন এই বাটনটা, এখানে একটা কাজ শেখায়, এটা অ্যাডভান্স লেভেলের কাজ শেখায়। ধরে নেন যে এখানে এই ডাউনলোড সিভি, এখানে ক্লিক করলে রাইট নাও কোনো কাজ করতেছে না, করতেছে? শুধু এখানে কেন, আমি যদি ওই যে এই লগইন থেকে যদি বাইরেও যাই, লগইন থেকে যদি আমরা এখানে নতুন করে একটা ইয়ে করি, আচ্ছা লগইনে থাকি, সমস্যা নেই, এটা কিন্তু কাজ করতেছে না, করতেছে? এই যে নিচে একটা কি লেখা আসে দেখেন, এই যে হ্যাশ, মানে লিঙ্ক আপ করা নাই। এখন ক্লায়েন্ট বলতেছে যে আমি চাচ্ছি যে এইখানে লার্ন মোর নামে একটা বাটন থাকবে, লার্ন মোর। হ্যাঁ, লার্ন মোরে ক্লিক করলে অডিয়েন্স বা ট্রাফিককে আমি যেন আমার ইউটিউবে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে, এসইওর মাধ্যমে ইউটিউবে সাবস্ক্রাইবারও বাড়বে। ট্রাফিককে কিন্তু এইভাবেই ব্যবহার করা উচিত, মানে একবার মানে ইউজ করে ছেড়ে দিলেন, বিষয়টা এমন নয়। ওকে এখানে নিয়ে এসে দেখা যায় যে আপনি আপনার আদার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে লিঙ্ক আপ করতে পারেন, তাহলে ওগুলোতে কি হলো, এঙ্গেজমেন্ট বাড়লো, ভিউয়ার বাড়লো, ট্রাফিক বাড়লো। ঠিক আছে, তো এখন এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাউনলোড সিভির এখানে যে এই পেন আইকনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখন কিন্তু এগুলো চেঞ্জ করা যাবে, টাইপ চেঞ্জ করা যাবে, এটা ডিফল্ট আছে। হ্যাঁ, ড্রপ ডাউন মধ্যে যদি যান তাহলে ইনফো, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার, ঠিক আছে, এরকম আপনি ইনফোগুলো টাইপ অনুযায়ী অ্যাড করতে পারবেন। তো আমরা ডিফল্টে রাখি এবং ডাউনলোড সিভিটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে সাপোজ ধরে নেন লার্ন মোর করে দিই, চেঞ্জ হচ্ছে। এবং আমরা যাকে মানে লিঙ্ক আপ করবো, মানে যেখানে নিয়ে যেতে চাই সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করবো। তবে নিয়ম হচ্ছে হ্যাশটা রাখা যাবে না, হ্যাশটাকে অবশ্যই কি করতে হবে, উঠিয়ে দিতে হবে। তো চলেন আমি আমারটা দিই আপাতত, আপনারা আপনাদের নিজেদের যদি চ্যানেল থাকে সেটা দিবেন, না থাকলে আমি ক্রিয়েট করা শিখিয়ে দিব, হাউ টু ক্রিয়েট ব্রাঞ্চ চ্যানেল। আমাদের হয়তো প্রত্যেকেরই পার্সোনাল চ্যানেল আছে, কিন্তু ব্রাঞ্চ চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখানো হবে। ওকে, যেখান থেকে বেশি পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা সিম্পলি জাস্ট চ্যানেলটা নিয়ে আসি, এখান থেকে জাস্ট দিয়ে দিলাম। হ্যাঁ,
এছাড়াও এটা লিঙ্ক আপ হলো কিনা এটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই পাবলিশে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো পাবলিশে ক্লিক করলাম আমরা। লার্ন মোর বাটন ঠিক আছে, বাটনও কিন্তু ডিজাইন করা যায়, অনেক কিছু করা যায়। তো আপাতত হচ্ছে এতটুকুই দেখেন, আগে লিঙ্ক টিক করে দেখেন যে কাজ হয় কিনা। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে আবার ওই ইনকগনিটো মোডে গিয়ে ওপেন করি, চেঞ্জ হয়েছে। এবং শুধু তাই না, এই যে দেখেন নিচের দিকে আগে হ্যাশ আসতো, এখন কিন্তু এই যে ইউটিউব চ্যানেল আসছে। এবং আমরা চাইলে কিন্তু এটাকে কি করতে পারি, এখানে ক্লিক করার মাধ্যমে আমাদের চ্যানেলে যেতে পারি। স্যার এখন আরেকটা কোশ্চেন আছে, প্রত্যেকটা টেক্সট হ্যাঁ টেক্সট আমরা চেঞ্জ করে পাবলিশ করবো, তারপরে না একেবারে যদি আমরা প্রত্যেকটা চেঞ্জ করে তারপর পাবলিশ করি? এটা করতে পারেন অ্যাজ ইউর উইশ। যদি মাঝে কারেন্ট না চলে আমি কেন দেখাচ্ছি এবারে ভেঙে ভেঙে, রিজন বলেন বলেন। আমরা যেন বুঝতে পারি। হ্যাঁ, আমি তো একবারে এটাকে শেষ করে দিতে পারতাম না। আমি কেন দেখাচ্ছি, আচ্ছা গোলাম এটা যাতে আপনারা হচ্ছে পার্ট বাই পার্ট কিভাবে আসলে চেঞ্জ করা যায়, কিভাবে এগুলো বুঝতে পারেন আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে বাটন, এখন এখানে দেখেন যে বিষয়টা সেটা আপনাদেরকে আমি দিব। যদি আপনি এখানকার যতগুলো টেক্সট বাটন আছে, যতগুলো এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো বাটন আছে, এখন এই বাটনটা যদি কাজ করতে পারেন, লিঙ্ক আপ করতে পারেন, তার মানে এই বাটনগুলোও কাজ করতে পারবে। তার মানে এক রকমের দেখা গেছে যে এটার কাস্টমাইজেশনের প্রায় আমি যদি বলি প্রায় 50% আপনারা শিখে গিয়েছেন, তাই না? তার মানে এখানে তো ওয়েবসাইটের মধ্যে মেইন কি টেক্সট, কন্টেন্টের মধ্যে অন্যতম হচ্ছে টেক্সট, যেটাকে আমরা কি বলি, আর্টিকেল বলি। তারপরে অনেকে কি বলে, আর্টিকেলের পাশাপাশি আর কি বলা যায়, টেক্সট বলা যায়, আর কি বলা যায়, কন্টেন্টের ভিতরে তো ইমেজ, অডিও, ভিডিও সবকিছুই টেক্সট কন্টেন্ট বলা যেতে পারে, ঠিক আছে? আর্টিকেল বলা যেতে পারে। মানুষ তো পড়ার জন্য হ্যাঁ, পড়ার জন্যই আসে। কি আসে মানে এখানে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটের মধ্যে কি সার্ভিসটা দেওয়া হচ্ছে, এই যে আমরা প্রথম আলো ভিজিট করি কেন, তো সেখানে কি থাকে মেইনলি, নিউজ থাকে, নিউজ পড়ার জন্য, পাশাপাশি ছবিও থাকে। ছবি কি করে আরো আকর্ষণ, সিটিআর রেট বাড়ায়, সিটিআর রেট ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কি বলা হয়, সিটিআর রেট, ঠিক আছে? না, সিটিআর এর হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে 1000 জন মানুষ দেখলো, দেখার পরে ক্লিক করলো কতজন, এইটার একটা রেশিও বের করার জন্য সিটিআর রেট বের করা হয়, ঠিক আছে? তো তাহলে আমরা হচ্ছে মোটামুটি কি শিখলাম, যে আসলে আমাদের টেক্সট আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, কিভাবে বাটন সেট আপ করতে পারি। এখন আসেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইমেজ কিভাবে চেঞ্জ করা যায়। ইমেজ চেঞ্জ করলে আমরা যদি এখানকার ইমেজটা চেঞ্জ করতে পারি, তাহলে মোটামুটি এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো চেঞ্জ করতে পারবো। এখন এই ইমেজটা চেঞ্জ করার জন্য প্রথমে আমাদেরকে ইমেজটাকে ধরতে হবে, ইমেজটাকে ধরতে হবে। এখন দেখেন আমি যদি ইমেজের এই সেকশনটাকে ধরতে যাই, ও পালিয়ে যাচ্ছে, ধরা যাচ্ছে না, ধরা যাচ্ছে। এখন কিভাবে একে পালানোর হাত থেকে থামাবেন? তো সিম্পলি যে কোনো একটা ইমেজের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করার পরে এটা চলে আসবে, ঠিক আছে? এই যে এডিট সেকশন, ডুপ্লিকেট, কপি, তারপরে পেস্ট স্টাইল, পেস্ট ফ্রম আদার সাইট, রিসেট স্টাইল, সেভ টেমপ্লেট, এবং সর্বশেষ হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারে একটা ক্লিক করবেন, স্ট্রাকচার রাইট বাটনের থেকে স্ট্রাকচার। এরপর হচ্ছে স্ট্রাকচারে ক্লিক করলে দেখেন এখন কিন্তু এই সেকশনটাকে ধরা যাচ্ছে। এখন কি চলে যাচ্ছে? এখন চলে যাচ্ছে না। এখন আপনি যদি এটা ধরতে পারেন, এই সেকশনটাকে ধরতে পারেন, এরপরে স্টাইলে যাবেন। স্টাইলে গেলে এই ইমেজটাকে দেখতে পাবেন।
এবং এখান থেকে কিন্তু ইমেজটাকে ডিলিটও করতে পারবেন। এখন আমি যদি একটা মনে করেন যে কেউ কেউ চাই যে আমি ইমেজ দিবই না, চাই না এরকম, আমি ইমেজ দিব না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইমেজে দিতেই হবে বিষয়টা এমন না, না দিলেও সমস্যা নেই। তবে দিলে কি হয়, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, আপনি যে সেটা বা আপনি যে এটা, আপনার মার্কেট প্লেসে একটা ছবি আছে, আপনার ওয়েবসাইটে একটা ছবি আছে, একই ছবি ব্যবহার করার ট্রাই করবেন, স্পেশালি যারা ছবি দিবেন। আর ছবির ব্যাপারটা প্রফেশনাল ছবি দিবেন, প্রফেশনাল ছবি, এমন ছবি দিয়ে না যে আপনি ওই কি করতেছেন পানি, ঠিক আছে, এই কক্সবাজারে গিয়ে তারপরে পাহাড়ের উপরে উঁচু করে হাত স্টাইল করে দাঁড়িয়ে আছে, এমন ছবি দেওয়া যাবে? তাহলে আপনার সম্বন্ধে একটা ব্যাড ইমপ্যাক্ট তৈরি হবে বায়ারের। সেলফি অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, প্রফেশনাল ছবি কি রকম সেটা একটু দেখি। গ্রাম বাংলা ছবি দেওয়া যাবে। প্রফেশনাল ইমেজ, হ্যাঁ, এই যে আমরা যদি এই ছবিতে যাই আরো, এই যে এই ধরনের ছবি দিতে পারবেন, হাস্যোজ্জ্বল, স্মাইলিং, হ্যাঁ, এই যে এই ছবিগুলো দেখেন, ঠিক আছে, স্মাইলিং, প্রাণবন্ত, যেটাকে বলে প্রাণবন্ত, ওকে। আবার এমন ছবি দিয়ে না যে মানে রাগ, ঠিক আছে, আপনার এক্সপ্রেশন দেখে ভয় পেয়ে ওয়েবসাইট থেকে পালাতে হবে, এমন এক্সপ্রেশন দেওয়া যাবে না, ঠিক আছে, স্মাইলিং এক্সপ্রেশন, হ্যাঁ, এটা এআই দিয়ে বানাচ্ছেন? আচ্ছা, এআই দিয়ে বানাতে পারবেন, সমস্যা নেই। তাই ইউটিউবে ঢুকলে স্যার আপনার থাম্বনেইলের এক্সপ্রেশন কেন আমাদের অরিজিনাল স্মেলিং কি তখন ওটা ওই যে ওই পলিটিক্স করতাম তো, ওর একটু রাগ রাগ একটু নিয়ে আসার দরকার ছিল। তো যাই হোক, এই স্মাইলিং ছবিগুলো হচ্ছে ব্যবহার করার ট্রাই করবেন কোথায়, মার্কেট প্লেসে বা ওয়েবসাইটের মধ্যে, ওকে। তাহলে আমাদের যদি কারো ছবি নাও থাকে এআই দিয়ে বানাবেন, তবে ওয়াটারমার্ক দেওয়া যাবে না। ওটাতে ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্ক রিমুভ, ওয়াটারমার্ক ক্রপ করা যায় বা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা আছে, এটা টুলস দিয়ে একটা একটু মার্ক করে দিলে ডিলিট হয়ে যায়। অথবা রিমুভ ওয়াটারমার্ক নামে অনলাইনে টুলস পাওয়া যায় ফ্রি, ওগুলো দিয়ে ওয়ান সিঙ্গেল ক্লিক, এটা ক্লিক করলেই, যেখানে ইমেজ ব্যবহার করবেন কখনো ওয়াটারমার্ক দিয়ে ইমেজ ব্যবহার করবেন না, হ্যাঁ, ইমেজ অপটিমাইজেশনে এই ব্যাপারগুলো আরো দেখানো হবে, শেখানো হবে। এখন আসেন, এই ছবিগুলো মানে এই ছবিগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, কারণ আমাদের এই থিমটা আসলে ব্ল্যাক। এই ব্ল্যাক থিমের মধ্যে আমরা যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেই তাহলে এটা ফুটে উঠবে ছবিটা। হ্যাঁ, পিএনজি বা জেপিজি দিতে পারেন, সমস্যা নেই, জেপিজি কিন্তু ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না, ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ট্রান্সপারেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এখন ইমেজের রেজুলেশন একটু হাই হবে, তবে বেশি হাই করা যাবে না, হ্যাঁ, তখন আবার শুধু ঘুরবে আর ঘুরবে, লোড নেবে। আপনারা কি জানেন যে ওয়েবসাইটে এর মধ্যে যেগুলো দেখেন যে ঘুরে, এটার মেইন রিজন হচ্ছে ইমেজ থেকে হয়, না জেনে ইমেজ গুলোকে মানে ইমেজ অনেক বেশি হয়, অথবা ইমেজের ফাইলগুলোকে কম্প্রেস করা হয় না, এক একটা ইমেজে দেখা যায় যে 10 MB বেশি, ঠিক আছে। ইমেজ লোড দিতে ওয়েবসাইট ইউটিউবে একটা সুন্দর কাজ করে, ইউটিউব কি করে জানেন, ও রিকোয়ার্ড করে দিয়েছে যে 2 MB বেশি সে সাপোর্ট করে না, ওই আপলোডে দিবে না। এই জন্য ইউটিউবের ভিডিওগুলো খুব দ্রুত, মানে থাম্বনেল দেখার সুযোগ নেই, না মানে থাম্বনেলটা একটা চোখের পলকে, শেষ। মানে ছিল এত কষ্ট করে থাম্বনেলটা বানাইলাম, একটু দেখি। খুবই স্যার কষ্ট। গতকালকে আপনার থাম্বনেলটা খুবই সুন্দর। 7টা থেকে 9টা 11টা পর্যন্ত ক্লাস ছিল, ওই ক্লাসের মাঝে একটা ক্লাসের টপিক ছিল ইউটিউব এসইও এবং ভিডিও, ওদেরকে ওই সময়ে ওই ভিডিওটা আপলোড করছি, ওদেরকে দেখানো হয়েছে যে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, কিভাবে টাইটেল অপটিমাইজ করবেন, কিভাবে, এই জন্য লিখেছে। এই জন্য আমরা লিখছি। হ্যাঁ। তো যাই হোক, পরে প্রথম অবশ্য আনলিস্টেড করা ছিল, পরে সেটা আমি পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, ছবি আপনারা ডিলিট করবেন কিভাবে, এই যে এখানে দেখেন, এই যে এই ডিলিট অপশনে ক্লিক করবেন, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, হ্যাঁ, ডিলিট হওয়ার পর এখানে আপনারা আপনাদের ছবি, যে কোনো ছবি দিতে পারবেন। আচ্ছা, দেখি আমার এখানে কোনো ছবি টবি, একটা যে কোনো একটা ডিফল্ট ছবি দিয়ে দেখাই।
পিকচারটা তো এআই দিয়ে করে না? কোনটা পিকচার? হ্যাঁ। ওটা স্টুডেন্টদেরকে শেখানো হয়েছে। 25 বছর বাবা দিতে আপনার না। না, আমি তো মনে করি বয়স বাড়াই দিচ্ছে। তো এখানে বয়স কমানো হচ্ছে আপনার যেটা যে আপনার ওই ছেলেদের অফিসটা অনেক বড় বয়স স্যার সামনে দিকে। দেখেন, আপনি দেখেন ওই এই ছবিগুলা যখন আমরা হচ্ছে মানে জাস্ট হচ্ছে একটা ছবি বের করার ট্রাই করি তারা। আচ্ছা, এক্ষেত্রে আমাদেরকে একটু সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করতে হবে যে যদি আমার থিমের মধ্যে কালারটা যদি আমি ব্ল্যাক রাখি, ব্ল্যাকের উপরে ফুটে উঠে এমন কালার ইউজ করতে হবে। মানে টোটাল এগুলো তো দেখা যায় যে আমরা যদি অন্য কালার দেই তাহলে কিন্তু অড লাগবে দেখতে। দিয়ে দেখেন আপনারা আপনাদের ল্যাপটপ বসে দিয়ে দেখেন। এখন আমরা যদি চিন্তা করি যে হচ্ছে পিছনের ইয়াটা আমরা ব্ল্যাক ট্রান্সপারেন্টের পরিবর্তে কেউ যদি চিন্তা করেন যে না আমি কালারটা ব্ল্যাক দিব, তাও দেওয়া যাবে, সমস্যা নাই। এখন আসলে আমরা একটা ইমেজ, সাপোজ এই ইমেজটাই নেই, এটা ফ্রি পিকের ইমেজগুলো ভালো হয়, রেজুলেশন ভালো থাকে। আমার কাছে প্রিমিয়াম ফ্রি পিক, আপনি তো গ্রাফিক ডিজাইনার, আপনার কাছে থাকবে না? ক্যামেরা প্রিমিয়াম 1 বছরের জন্য? আমার লাইফ টাইম ও, কত টাকা নিচ্ছে নাকি একটা কথা। ফ্রিতে? আমার ওই যে বললাম না বাসায় সবাই ফ্রিল্যান্সার। ওই দিছে। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে স্মল, মিডিয়াম এবং লার্জ। তো এটা হচ্ছে স্মল সাইজের, এটা মিডিয়াম সাইজের। আমরা মিডিয়ামটা নেওয়ার ট্রাই করি, দেখি। এখান থেকে সিম্পলি জাস্ট, আচ্ছা এটার আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে? যারা ফটোশপ ভালো পারেন বা দিয়ে করবেন, অ্যাডোবির একটা মানে কোম্পানির এই রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা ওয়েব বেস সফটওয়্যার আছে, যেটা রেজুলেশন অনেক ভালো। রিমুভ বিজি রেজুলেশন রিডিউস খুবই low। লো, তাই বই একদম ঘোলা হয়ে যায়। তো রিমুভ বিজি ইউজ করতে পারেন সাধারণ কোনো কাজকর্ম থাকলে। তো এই অ্যাডোবি রেজুলেশন খুবই হাই, এবং সে কি করে আপনাদের হচ্ছে এই যে হেয়ার মাস্কিং, মানে ওই যে চুলগুলো উড়ে উড়ে যায় এমন ছবি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তো দেখা যায় যে চুলের ইয়েগুলো কেটে যায়। তো এগুলোর কিছু অ্যাডভান্স কিছু আছে, হ্যাঁ, সেগুলো দিয়ে আসলে খুব স্মুথলি করা যায়। হেয়ার মাস্কিং এর তো প্রচুর ডিমান্ড, হ্যাঁ প্রচুর ডিমান্ড। তো এগুলো কিন্তু এই অ্যাডোবির এই সফটওয়্যারটা আমি দেখছি যে খুবই ভালো পারফর্ম করে, এটা ইউজ করতে পারেন। আমরা যদি আপলোড ইওর ফটোতে যাই এবং এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা রিমুভ করতে চাই, তারপরে যে বাইসাইকেলের চাকা, আগে যখন বুঝতাম না প্রথমে কি বাবা পেন টুল দিয়ে ওইটা তো হচ্ছে ধরতে ধরতে আপনার জীবন শেষ। অনেক সময় 2 দিন ধরে বসছিলাম। বাসায় আমার বুঝলেই প্রথমে খুব কষ্ট হয়েছে। এই দেখেন হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এই ইমেজটা হচ্ছে কি করব, আচ্ছা এই যে ডাউনলোড, ওকে আমাদের দেখি আমাদের ইমেজটার কি অবস্থা। আচ্ছা এখানে দেখেন,
কিছু না, এখানে দেখেন এখন যদি আমরা এখান থেকে যে চুজ ইমেজে যাই এবং আপলোড ফাইলে যাই, এখান থেকে সিলেক্ট ফাইলে যাই, এরপর ডাউনলোড অপশনে যাই, দেখেন এখানে দুইটা ইমেজ, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ, একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। আচ্ছা যদি আমরা এটা আপলোড করি, ব্যাকগ্রাউন্ড রিমুভার সফটওয়্যারের নামটা কি বলবো? অ্যাডোবি। অ্যাডোবি, তারপরে তার লিংকটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন স্যার। শিখায় একটা দেখি। আপনি বলে দেন অ্যাডোবি। অ্যাডোবি লিখলেন চলে আসবে, শুধু অ্যাডোবি এই দেখেন ছবি চলে আসছে। কিন্তু এখানে একটা সমস্যা, তাই না? মানে হিজিলে হয়ে গেছে আমার খুব মানে হ্যাঁ। হ্যাঁ পজিশন বলে এটাকে, পজিশন এটা কি বলে? পজিশন বলে। আচ্ছা এরকম যদি পাবলিশ করে দেই তাহলে দেখতে প্রফেশনাল লাগতেছে না, একটা হিজিবিজি একটা সিচুয়েশন তৈরি হয়েছে এখানে। অ্যাডোবি রিমুভ বিজি লিখবে। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এখন পজিশন এটা ঠিক করার জন্য, এখানে আরো অনেক কিছু আছে। ইমেজের রেজুলেশন আপনি একটা একটা করে দেখেন, এখানে কি বলতেছে, ইমেজের রেজুলেশন আপনি কি করতে পারবেন, কমাইতে পারবেন। এখানে আছে এই যে ছোট করা যাবে, মিডিয়াম লার্জ, তবে যত নিচে মানে যত উপরে উঠবেন তত কমতে শুরু করবে রেজুলেশনটা। তো আমরা অলওয়েজ ফুলে রাখবো। হ্যাঁ, তো পজিশনটা যেমন আমি একটু একটু কম করে দেখি, আমি যদি হচ্ছে থাম্বনেলটা এইটা অ্যাড করি, দেখেন ঘোলাটে হয়ে গেছে, রেজুলেশন একদম কম কম। আবার যদি আমরা এটা ইউজ করি, তবুও তারপরে এটা, এইভাবে আপনারা নিজেরাই ইউজ, একটু ক্লিয়ার হলো তাই না, একটু ক্লিয়ার। এবার আমরা যদি ফুলটা করে দেই তাহলে আরো বেটার। ওকে, এরপরে পজিশনটা দেখেন সেন্টার রাইট করা থাকে বাই ডিফল্ট। এখন এটাকে আমরা কি করব, কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে এখানে মানে যদি আমরা কোডিং করে করতাম তাহলে কিন্তু আমাদেরকে কি করা লাগতো, মার্জিন পেডিং দেয়া লাগতো, অনেক কিছু এখানে অ্যাড করা লাগতো। কতটা সহজ চিন্তা করে দেখেন, আমরা ওই ম্যাথমেটিক্সে হচ্ছে লেখচিত্র অঙ্ক করছি না হায়ার ম্যাথে, বা যাদের গণিত ছিল, বা এটা তো ক্লাস 8 এও আছে লেখচিত্র, এক্স পজিশন আর হচ্ছে ওয়াই পজিশন, এরকম আমরা কি করি, আগে একটা রেখা টানি, তারপরে দেন হচ্ছে স্থানাঙ্ক অনুযায়ী এই কোডগুলো অনুযায়ী আমরা একটা করে বৃত্ত দিই, দেন হচ্ছে ওই অনুযায়ী আমরা রেখা টানি, তাই না? তো সেম কিন্তু এখানেও, এখানে কিন্তু এই যে এক্সপোজিশন আছে। হ্যাঁ, মানে আপনি যদি এই ছবিটাকে এই বাম দিক থেকে ডান দিকে, হ্যাঁ বাম দিক থেকে ডান দিকে মুভ করেন তাহলে কিন্তু এটা এভাবে মুভ হবে। আবার দেখা যায় এটা এইদিকে মানে হচ্ছে বাম পাশে চলে গেল, আর এদিকে ডান দিকে, ঠিক আছে? তো ধরে নেন আমরা এটাকে হচ্ছে এইখানে রাখবো, এই কন্টাক্ট মি থেকে একটু দূরে রাখবেন, তাহলে সে আবার একটু বাম পাশে সরে আসে অটোমেটিক, এই জন্য একটু একটু দূরে রাখলাম। আবার এটা তো কন্টাক্ট মির একদম টাচ করছে, আমি একটু আরেকটু নিচে নামাই, এখানে নামাই, ওকে, সেক্ষেত্রে ওয়াই, তারপরে ওয়াই এইদিকে থাকে, ভার্টিক্যাল রাইট। তো আমরা এটাকে দেখেন, আমরা যদি একটু হালকা, হ্যাঁ এই দেখেন এরকম, হ্যাঁ, অথবা চাইলে আমরা একটু এখানে আর একটু দিতে পারি বা কমাইতে পারবি। এখানে যদি ম্যানুয়ালি করতে চান যে এইভাবে, হ্যাঁ এইভাবে, হ্যাঁ সামান্য, তখন এক্ষেত্রে এই যে ম্যানুয়ালি এইভাবে 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 দেখেন এই যে নড়তেছে, কিন্তু দেখেন দেখেন এইভাবে কিন্তু। ওকে, তাহলে আমি এটাকে 60 আর নিচেটা দেখি, নিচে হ্যাঁ ঠিক আছে, আর একটু হচ্ছে উপরে। আচ্ছা সমস্যা নেই, এটা আমরা পাবলিশ করে দেখি যে কি অবস্থা। আচ্ছা এখন ইনকগনিটো মোডে যাই, এটা হচ্ছে আগের ছবি ছিল তাই তো। আচ্ছা এখন রিলোড দেই, বলছিলাম না যে এই দিকে সরাইলো, এই পাশে একটু সরে আসে, এই জন্য ইচ্ছে করে ওই দিকে সরাইছে। তারপরে দেখেন তারপরে আরো একটু বেশি সরাইলে তখন ওই যে কন্ট্যাক্ট মির একদম নিচে। ওকে, তো যাই হোক, এখন তো কোনো লেখা টাকা এর মুখের উপরে আসেনি, আসছে? তার মানে এখন আপনি চাইলে বা আপনারা চাইলে একটা পার হয়ে গেছে কিন্তু,
তো কিভাবে সমস্যা আসে বুঝতে পারছি, যান আপনি যান। তাই না আমি আচ্ছা শোনেন, এখন আমার কথা একটু শর্টলি বলবো, সেটা হচ্ছে যে এই কাজগুলো করতে হবে বাসায়, ঠিক আছে? যতটুকু ভিডিও দেওয়া হবে আমি ভিডিওটা পজ করে দিই আপাতত। আরো কিন্তু অনেক কাজ আছে, সেগুলো দেখানো হবে।